Today, we will discuss the prototype of whole autoimmune disease, that is systemic lupus erythematosus, SLE. In short form, we call it as SLE. এটাও যাচ্ছে না গো, মাঝে মাঝে এটাও ডিস্টার্ব করছে। সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। তো অসুখটার নাম একটু লম্বা, সেই কারণে আমরা ছোট করে নিয়েছি SLE। বাইরের দেশে আরও ছোট করা হয়, খালি মাঝের কথাটা বলে আমরা ইউজ করি, দ্যাট ইজ লুপাস, অনলি লুপাস। Why it is named lupus? Lupus মানে কি? What is the exact meaning of Latin word lupus? কেউ জানো? Wolves, very good. Lupus মানে হলো wolves, মানে নেকড়ে। হঠাৎ এরকম অদ্ভুত নাম হলো কেন? হ্যাঁ, দেখো ব্যাপারটা হলো কি, যতক্ষণ না পর্যন্ত অ্যাডভান্সড ইনভেস্টিগেশনস বা এক্সামিনেশন প্রোটোকল এসছে, ততক্ষণ পর্যন্ত যে কোনো অসুখের সব থেকে প্রমিনেন্ট ফিচার, সব থেকে আর্লি যেটা মানুষ পিক করতে পারবে সেটা কি? স্কিন ফিচার। যতক্ষণ না কারো চামড়াতে কিছু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অসুখটার টিপিক্যালি ক্যারেক্টারিস্টিক্স আমরা ফিল করতে পারিনি। আদিম যুগ মানে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিসের যে মেনশনিং যেটা লুপাস বলা হয়েছিল প্রায় 10th সেঞ্চুরি থেকে 13th সেঞ্চুরি, ধরো মানে আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। তো তখন চামড়ায় যে অসুখ হতো সেটাকে মোটামুটি রিলেট করা হতো। প্লেগ, তারও চামড়ার যে ফিচার্সগুলো থাকতো, তো সেটা বেশি প্রমিনেন্ট ছিল। তো এই অসুখে দেখেছিলেন একজন তখন তৎকালীন ফিজিশিয়ান, রজারিয়াস নাম, রজারিয়াস, ROGEROUS, রজারিয়াস। তো তিনি নামকরণটা করেছিলেন, তার কারণ যে টিপিক্যাল স্কিন লেশনস গুলো হয় দেখতে, সেগুলো মনে হয় যে নেকড়ে বাগে আঁচড়ে দিলে যেরকম হয় সেরকম একটা ফিচার্স, বা মতান্তরে এক্সটেন্সিভ যখন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস হয় তখন বাটারফ্লাই র্যাশ পাওয়া যায়, মুখে বাটারফ্লাই র্যাশ পাওয়া যায়। তো সেই বাটারফ্লাই র্যাশটা, যেটা আমরা ম্যালার র্যাশ বলি, সেই র্যাশটা দেখতে অনেকটা নেকড়ের মুখের মতো, সেটা অনেকে অ্যাজিউম করে। তো মোট কথা হলো নামটা হলো লুপাস। পরে জানা গেল যে না, এটা খালি চামড়ার অসুখ নয়, এর সঙ্গে আরো 1000 ঘন্টা সিস্টেমিক ইস্যুস আছে। এবং মেনলি যে র্যাশগুলো হতো সেগুলো এরিথেমেটাস, মিনস রেডিশ প্যাপিউলস, রাইট, লাল। সেই কারণে পুরো ডিজিজটার নাম হলো, প্রথমে খালি লুপাস এরিথেমাটোসিস ছিল, মানে চামড়ারই এরিথেমেটাস, আর একটু স্পেসিফাই করলাম। তারপরে মনে হলো যে না, এর তো সিস্টেমিক একটা বিপুল ইমপ্লিকেশনস আছে, তাহলে দ্য হোল নেম ইজ সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। আচ্ছা, তো আমি স্লাইড যখন যদি আমরা খুলতে পারি তাহলে আমরা স্লাইডে দেখব। প্রথমে আমি দুটো কেস নিয়ে ডিসকাশন না, আমি জাস্ট তোমাদের মেনশন করতে চাইছি, দুটোই আমার নিজস্ব কেস। একটা SMCH আমাদের এখানকার ওপিডির, আর একটা হলো দিল্লিতে ম্যামসির ওপিডিতে। দুটো কেস, দুটো ওপিডিতে প্রেজেন্ট করেছিল, না একটা ইমার্জেন্সিতে প্রেজেন্ট করেছিল, একটা ওপিডিতে প্রেজেন্ট করেছিল। যেটা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের পেশেন্ট, এই ছবি আমরা প্রথম দিন ক্লাসে দেখিয়েছিলাম, যার ম্যালার র্যাশ ছিল, তোমরা যদি একটু মনে করতে চাও সেই ছবিটাই আমি স্লাইডে দিয়েছি। তো হিস্ট্রিটা ছিল এইরকম: 30-year-old ফিমেল প্রেজেন্টেড উইথ প্রলং ফেব্রাইল ইলনেস। জাস্ট 3 মাস ধরে ফিভার ছিল, অনেক জায়গাতে দেখিয়েছি, অনেক ডক্টর অনেক ইনফেক্টিভ কজ রুল আউট করেছেন, এবং তারপর আলটিমেটলি সে আমাদের আউটডোরে এসেছে। তার সাথে হিস্ট্রি ছিল শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড পেডাল ইডিমা। শর্টনেস অফ ব্রেথ সে অ্যারাউন্ড 1 মান্থ, যেটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে প্রগ্রেস করছিল, এবং পেডাল ইডিমা, পা ফোলা ছিল। তো যথারীতি ডেফিনেটলি আমরা সাসপেক্ট করলাম মুখের এরকম র্যাশ দেখে যে এটা ম্যালার র্যাশ হতে পারে, SLE হতে পারে। পেশেন্টটাকে ভর্তি করা হলো এবং আমরা এক্সটেন্সিভলি ইভ্যালুয়েট করলাম, বোথ ইন টার্মস অফ হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ল্যাবরেটরি ইভ্যালুয়েশন অ্যান্ড রেডিওলজিক্যাল ইভ্যালুয়েশন। তো সেই ইভ্যালুয়েশনে দেখা গেল প্রাথমিকভাবে আমরা অন এক্সামিনেশনে যেটা পেলাম যে পেশেন্টের বায়োল্যাটারাল পিটিং পেডাল ইডিমা আছে, পেশেন্টের সিভিয়ার প্যালর আছে, তার সাথে পেশেন্টের চেস্টে বায়োল্যাটারাল ক্রেপস আছে, ক্রেপিটেশনস আছে, আর্লি ইন্সপিরেটরি। আর্লি ইন্সপিরেটরি ক্রেপস কখন আমরা পাই?
Early inspiratory creps in bilateral basal region তার সঙ্গে pedal edema. It indicates what? Any respiratory condition? Pneumonia? No. It indicates heart failure. Basal crepitations, early inspiratory basal crepitations along with pedal edema, it indicates heart failure. তাহলে এটা একটা আমাদের প্রভিশনাল একটা এন্টিটি পেলাম যে পেশেন্টের হার্ট ফেলিউর আছে, ম্যালারাস আছে, অ্যানিমিয়া আছে, তার ইএসআর দেখলাম অ্যারাউন্ড 60-65। আচ্ছা, পেশেন্টকে ভর্তি করা হলো, আমরা বাদবাকি ইনভেস্টিগেশনস পাঠালাম এবং তার মধ্যে অবশ্যই যেটা আমরা পাঠালাম সেটা হলো গিয়ে অটোইমিউন প্রোফাইল, দ্যাট ইজ এএনএ প্রোফাইল, পুরো হোল প্রোফাইল পাঠানো হলো। তাতে দেখা গেল যে আলটিমেটলি পেশেন্টে এএনএ পজিটিভ, তাতে স্পেসিফিক কিছু অ্যান্টিবডিজ পজিটিভ আছে, সেই অ্যান্টিবডিজগুলো আমরা পরে আসছি। অ্যান্টি এসএম অ্যান্টিবডিজ আছে, অ্যান্টি ইউ1 আরএনপি অ্যান্টিবডিজ আছে, সেই অ্যান্টিবডিগুলো পজিটিভ পাওয়া গেল। পেশেন্টটা যখন আমরা এখান থেকে রেফার করবো, সো ডেফিনেটলি ইট ইজ এ কমপ্লিকেটেড কেস। সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস মোটামুটি কনফার্ম হয়ে গেছে, তার সাথে হার্ট ইনভলভ হয়েছে, মায়োকার্ডাইটিস, তার সাথে আদার্স লাংয়েরও কিছুটা ইনভলভমেন্ট ছিল, প্লুরাইটিস, বাইল্যাটারাল প্লুরাল এফিউশন ছিল, দ্যাট মে বি ডিউ টু হার্ট ফেলিয়ার, মে বি ডিউ টু প্লুরাইটিস ছিল। এবং আলটিমেটলি পেশেন্টটাকে আমরা রেফার করার জন্য যখন পেশেন্টটাকে একটু অ্যাম্বুলেটরি করার চেষ্টা করছে, দেখছি ওর প্রক্সিমাল মাসল উইকনেস আছে, প্রক্সিমাল মাসল উইকনেস আছে, তার মানে তার মায়োপ্যাথিও ডেভেলপ করে গেছে। সো এটা একটা ক্লিনিক্যাল পিকচার, এটা একটা মহড়া যে অ্যাকচুয়ালি এসএলই পেশেন্ট আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে। নেক্সট কেসটা ছিল মেল পেশেন্ট। ইউজুয়ালি এসএলই কিসে হয়, মেলে হয় না ফিমেলে হয়, আমরা ডিসকাশন করব। একটা মেল পেশেন্ট ছিল, মিডল এজ, সেও সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ নিয়ে এসেছিল এবং তার হেমাচুরিয়া ছিল, প্রোটিন ইউরিয়া ছিল, সিগনিফিক্যান্ট প্রোটিন ইউরিয়া ছিল। সিগনিফিক্যান্ট প্রোটিন ইউরিয়া বলি যখন আমরা মোর দ্যান 300 মিলিগ্রাম পার 24 আওয়ার্স হয়, সিগনিফিক্যান্ট প্রোটিন ইউরিয়া ছিল। ওনার ক্ষেত্রে 7 গ্রাম পার ডে ছিল, 7 গ্রাম, একদিনে 7 গ্রাম প্রোটিন বেরিয়ে যাচ্ছিল। তো তার ক্ষেত্রে আমরা ইভ্যালুয়েশন করে দেখেছিলাম যে তার এএনএ পজিটিভ। তাহলে মেনলি এই দুটো কেস এবং এই দুটো কেসকে আমরা কিভাবে ম্যানেজ করেছি সেটা পরে আসছে। মোটামুটি এই দুটো কেসে তোমাদের আইডিয়া দেওয়ার জন্য যে হ্যাঁ অ্যাকচুয়ালি এসএলই কিভাবে প্রেজেন্ট করে। আচ্ছা, তো নাও কামিং টু দ্য ডিজিজ ইটসেলফ। এসএলই হলো কি, এটা হলো একটা ক্রনিক অটোইমিউন কন্ডিশনস। স্লাইডসগুলো হলো, স্লাইডস ছাড়া এগোনো একটু মুশকিল হবে, ভিজুয়াল কিউজ না থাকলে মুশকিল। তো it is a chronic multi-system autoimmune conditions with relapsing and remitting course. কি কারণে হয়? ডিউ টু রিপিটেটিভ ড্যামেজ। কোন একবার ড্যামেজ হয়ে গেল তারপরে ঠিক হয়ে গেল, ইট ইজ নট সো। রিপিটেটিভ ড্যামেজ ডিউ টু হোয়াট? ডিউ টু অ্যান্টিবডি মেডিয়েটেড ড্যামেজ বা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ড্যামেজ। এই কথাটাই আমি বেশি করে এমফাসাইজ করতে চাইছি যে যদি কোনো অটো অ্যান্টিবডি তৈরি হয়, অটো ইমিউনিটি মানে কি, নিজের শরীরের মলিকিউলের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তার এখানে ডেফিনেটলি সেরকমই, এবং তার এফেক্টটা আরও বেশি ফ্লোরিড, আরও বেশি ভেরিয়াস কাইন্ডস অফ অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয় এই অসুখে। তো তার ফলে একটা তো হিউজ পরিমাণে অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই অটো অ্যান্টিবডি অটো অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে একটা সিস্টেমিক ইনফ্লামেটরি একটা সাইটোকাইন ওভারলোড করছে এবং ড্যামেজ করছে, এবং তার সাথে সাথে সেই ইমিউন কমপ্লেক্সগুলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো বিভিন্ন টিস্যুতে ডিপোজিট হয়ে তারা টিস্যু ড্যামেজ করছে। তাহলে মেনলি এই দুই পদ্ধতিতে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস অসুখটা হয়। মোটামুটি এটা একটা ডেফিনেশন বলা যেতে পারে। আচ্ছা, এবারে এই অসুখটার এপিডেমিওলজি কতটা কমন? ইট ইজ নট সো কমন বাট নট সো রেয়ার অ্যাজ ওয়েল। প্রতি লাখে অল ওভার ওয়ার্ল্ডে যদি আমরা দেখি, প্রত্যেকটা এথনিসিটিতে আলাদা আলাদাভাবে ভ্যারি করে, অল ওভার ওয়ার্ল্ডে অ্যারাউন্ড 80 to 240 পার 1 লাখ পপুলেশন, 80 থেকে 240। এত ভ্যারিয়েশন কেন? তার কারণ মেথোডোলজি, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। যখন মানে বেশিরভাগ ক্ষেত্রে এসএলই কি, যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট আমাদের কাছে ফ্লোরিড সিমটমস নিয়ে আসছে, ইন্ডিয়ার মতো কান্ট্রিতে আমরা ডায়াগনোসিস করতে পারবো না। অ্যানিমিয়া নিয়ে তো হাজার চাইল্ড বিয়ারিং এজের পপুলেশন, আমাদের ফিমেল পপুলেশন অ্যানিমিয়া নিয়ে তো আসছেই। তো তাদের সবাইকে কেন আমরা এনএ করতে পারি না। যখন আনএক্সপ্লেইনড হয় তখনই আমরা হয়তো এনএর দিকে ঝুঁকি। তাও বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট অনেক ডিলেইড প্রেজেন্টেশন করে, যতক্ষণ না পর্যন্ত কোয়াকেরা ছেড়ে দিচ্ছে যে না এবার যান, আপনি ভালো ডক্টরের কাছে যান। তো সেক্ষেত্রে একটা ডিলেড ডায়াগনোসিস হচ্ছে। তো
তো এই ডায়াগনস্টিক ডিলে বা ডায়াগনোসিসের আদৌ মেশিনারি না থাকার জন্য কোন একটা জায়গাতে কম ডায়াগনোস হচ্ছে, কোন একটা জায়গাতে বেশি ডায়াগনোস হচ্ছে। ডেফিনেটলি যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেখানে এসএলই অনেক আর্লি পিক আপ হবে। তো এই কারণে এতটা ভেরিয়েশন ইন প্রিভ্যালেন্স 80 to 240, কোনো জায়গাতে বলা হয়েছে 20 to 240। আচ্ছা, এটা মেইনলি কাদের হয়? ফিমেলদের হয়। 8 to 9 টাইমস মোর কমন ইন ফিমেল। মেল ইজ টু ফিমেল রেশিও অনেক জায়গাতে অনেক স্টাডিতে ভ্যারি করে। ইউজুয়ালি যেটা বলা হয় মেল ইজ টু ফিমেল 1:5.5 বা 6.5 এরকম, মানে প্রায় 5-6 গুণ বেশি অ্যাটলিস্ট। কোনো কোনো জায়গাতে বলা হচ্ছে 8-10 গুণ বেশি ফিমেলদের বেশি কমন। ফিমেলদের কোন এজ বেশি কমন? এল্ডারলি এজ, এস্টিম এজ, নো। চাইল্ড বিয়ারিং এজ, টিপিক্যালি চাইল্ড বিয়ারিং এজ যেটা হয় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, সেই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে এই অসুখটা ইউজুয়ালি দেখা দেয়। আচ্ছা, এবারে আমরা একটু প্যাথোফিজিওলজিটা টাচ করব। তোমাদের প্যাথোলজিতে অলরেডি পড়ানো হয়েছে, বাট স্টিল পুরোপুরি স্কিপ করা যাবে না। এর কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কিছু জেনেটিক রিস্ক ফ্যাক্টর আছে, জাস্ট লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস। কিছু জেনেটিক রিস্ক ফ্যাক্টর আছে, কিছু এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর আছে। জেনেটিক রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটাই তোমাদের মনে রাখতে হবে, একটা না দুটো মনে রাখতে হবে। ট্রেক্স জিন বলে একটা জিন হয়, ট্রেক্স 1 জিন, TREX, ট্রেক্স। টিরেক্স মনে আছে? টিরেক্স আমাদের ছোটবেলাতে কার্টুনে থাকতো টিরেক্স, তাহলে ট্রেক্স জিন। তার সাথে আছে C1q জিন। C1q এটা কি? এটা একটা কমপ্লিমেন্ট প্রোটিন, C1q জিন। এই দুটো জিন মেনলি অ্যাফেক্টেড হয় জেনেটিক ফ্যাক্টরে, জেনেটিক রিস্ক ফ্যাক্টরে। এই দুটো তোমাদের মনে রাখতে হবে জাস্ট ফর এমসিকিউ পারপাস, ভাইভাতে কেউ একটা খুব একটা জিজ্ঞেস করবে না। আচ্ছা, এনভায়রনমেন্টালে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এইচএলএম অ্যাসোসিয়েশন খুব একটা তোমাদের লেভেলে দরকার নেই। এনভায়রনমেন্ট লেভেলে যেটা মনে রাখতে হবে সেটা হলো স্মোকিং। জাস্ট লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্মোকিং এর এখানে একটা সিগনিফিক্যান্ট রোল আছে। আর আলট্রাভায়োলেট রে এক্সপোজার, ইউভি রে, যেটা আলট্রাভায়োলেট রে এক্সপোজার। কারণ আমরা সবাই জানি, হয়তো কিছুটা জানি, যে এখানে সান এক্সপোজড এরিয়াতে বেশি প্রবলেম হয়, তাহলে আলট্রাভায়োলেট রে এক্সপোজারের সঙ্গে এই অসুখটার একটা কানেকশন আছে, একটা রিলেশন আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাড়াতাড়ি স্কিপ করে যাই। এই পেশেন্টটা, এই কেসটা আমি ডিসকাশন করছিলাম। এই কোতে পাওয়া গেছে গ্লোবাল হাইপোকিনেসিস, এজিশন ফ্র্যাকশন 40%, হোয়াটএভার। কেস 2 এটাও আমরা ডিসকাস করেছি। রেনাল বায়োপসিতে এখানে ক্লাস 4 লুপাস নেফ্রাইটিস পাওয়া গেছে। কি জিনিস এগুলো সব পরবর্তী ক্লাসের ডিসকাশনে বুঝতে পারবে। আচ্ছা, এগুলো আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি। প্যাথোজেনেসিসে আমরা আসছি। এটা থেকে এইটা বেশি সিম্পলিফাই। তাহলে জিনের মধ্যে TREX 1 জিন আর তার সাথে C1q, মেনলি এই দুটো মনে রাখবে। এনভায়রনমেন্টালের মধ্যে আলট্রাভায়োলেট লাইট, স্মোকিং, এই দুটো মনে রাখতে হবে। এপিজেনেটিক্সে হাইপোমিথাইলেশন এন্ড হিস্টোন মডিফিকেশন, এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। ঠিক আছে? আলটিমেটলি কি করে? ডেফিনেটলি ডেনড্রাইটিক সেল উইল বি দ্য মোস্ট কালপ্রিট ওয়ান। এখানে প্লাজমা সাইট্রয়েড ডেনড্রাইটিক সেল কাজ করে। তার আলটিমেটলি কি করবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অ্যান্টিজেন প্রেজেন্ট করলো, টি সেলকে অ্যাক্টিভেট করলো, টি সেল বি সেলকে অ্যাক্টিভেট করলো, আলটিমেটলি অ্যান্টিবডিজ তৈরি হলো এবং লাস্টলি ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনস হলো। এই হলো মোটামুটি প্যাথোলজি বা প্যাথোফিজিওলজি, যতটুকু বলতে পারো। এবং আলটিমেটলি সেই ইমিউন কমপ্লেক্সেস গুলো ডিপোজিট হচ্ছে কিডনিতে, দিয়ে কিডনি ড্যামেজ করছে, বা স্কিনে, দিয়ে স্কিন ড্যামেজ করছে, স্কিনের ডার্মিসিডোমা হয়। ঠিক আছে? চলো, তাহলে নাও কামিং টু দ্য ক্লিনিক্যাল ফিচার। কিভাবে আমরা বুঝবো যে কোন কোন ফিচার্স দেখলে আমরা বুঝবো বা আমরা সাসপেক্ট করবো যে পেশেন্টের এসএলই বা লুপাস হতে পারে। তাহলে এর কতগুলো, প্রত্যেকটা সিস্টেমকে মোরলেস ইনভলভ করে। আমরা যতগুলো বডি সিস্টেম আমাদের আছি, ইচ এন্ড এভরি বডি সিস্টেম ক্যান বি ইনভলভ। সব থেকে প্রথমে আসছি কনস্টিটিউশনাল। কনস্টিটিউশনাল মানে কি? ফিভার, মায়ালজিয়া, ওয়েট লস, এগুলো থাকে এবং সব থেকে মোস্ট কমনলি প্রেজেন্ট থাকে। নিয়ারলি 90% বা 100% পেশেন্ট ক্যান হ্যাভ কনস্টিটিউশনাল সিমটমস। যেমন আমাদের ওই প্রথম পেশেন্টের ক্ষেত্রে কি ছিল কনস্টিটিউশনাল সিমটমস? ফিভার ছিল। তারপর আসছে মিউকোকিউটিনাস। এটাও প্রায় 80 to 90% পেশেন্ট মিউকোকিউটিনাস সিনড্রোমস নিয়ে প্রেজেন্ট করে। মিউকোকিউটিনাস সিনড্রোমস অনেক ধরনের হয়, আমরা পরে আসছি। তার মধ্যে অলরেডি আমরা একটা ডিসকাস করে ফেলেছি, দ্যাট ইজ ম্যালারাস। এর অনেকগুলো টাইপস আছে, আমরা পরের স্লাইডসগুলোতে আসছি। জাস্ট এখানে একটা গ্লান্স দেখে নাও কি কি হচ্ছে। 3 নম্বর মাস্কুলোস্কেলেটাল সিস্টেম কি? আর্থ্রাইটিস। আমরা আর্থ্রাইটিস পড়তে গিয়ে দেখেছি এসএলই আর্থ্রাইটিস করতে পারে, এখানেও আমরা আর্থ্রাইটিস দেখবো। তারপরে কি হতে পারে? সেরোসাইটিস। হোয়াট আর সেরোসা? সেরোসা কি জিনিস? ইন জেনারেল ফর ক্লিনিক্যাল রিলেভেন্স, সেরোসা হলো আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেটাকে কভার করার জন্য যে মেমব্রেনগুলো থাকে সেটাই সেরোসা। তাহলে সেরোসার কি কি পার্ট আছে? পেরিকার্ডিয়াম আছে, আর প্লিউরা আছে, আর অ্যাবডোমিনাল
পেরিটোনিয়াম আছে। তাহলে এই তিনটে ইনফ্লামেশন হলে সে সমস্ত জায়গাতে জল জমা হবে, তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, বায়োল্যাটারাল প্লুরাল ইফিউশন হতে পারে, বা অ্যাসাইটিস হতে পারে, তাহলে সেরোসাইটিস। তারপরে আসছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস কিডনি, one of the most notorious and one of the most important cause of death in patient with SLE is lupus nephritis বা nephritis in SLE। তারপরে আছে নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন, সেখানে সাইকোসিস হতে পারে, সিজার হতে পারে, আদার কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ কিছু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ইস্যুস হতে পারে, পরবর্তীতে আসছি। অ্যান্ড লাস্টলি হেমাটোলজিক্যাল কন্ডিশনস লাইক অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, অল দিস থিংস। এখানে ফ্রিকোয়েন্সিগুলো মোটামুটি মেনশন করা হয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার সাকসেশন। সব থেকে বেশি ওপরের দিকে যেগুলো পাওয়া যায় সব থেকে বেশি পাওয়া যায়, নিচের দিকে গুলো একটু একটু করে কম কম পাওয়া যায়। নাও কামিং টু মিউকোকিউটিনাস ইনভলভমেন্ট। মিউকোকিউটিনাস মানে আমাদের মিউকাস মেমব্রেন প্লাস স্কিন, এই দুটো মিলে কোন কোন জায়গাতে ইনভলভ হয়। এই মিউকোকিউটিনাস ইনভলভমেন্ট গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো এসএলই স্পেসিফিক স্কিন লেশনস আর একটা হলো এসএলই নন স্পেসিফিক স্কিন লেশনস। মানে নন স্পেসিফিক যে কোনো ধরনের ভাস্কুলাইটিসে যে ধরনের ফিচার্স আসতে পারে সেইগুলো, তো সেগুলো আমরা এখানে ডিসকাশন করছি না। আমরা কেবলমাত্র এসএলই স্পেসিফিক যেগুলো আমাদের ডায়াগনোসিস করতে হেল্প করবে সেই কতগুলো পয়েন্টিং আমরা এখানে ডিসকাশন করছি। সেই অ্যাকর্ডিং টু টাইম ডিউরেশন আমরা সেই স্কিন লেশনসগুলোকে ভাগ করতে পারি। একটা হলো অ্যাকিউট মিউকোকিউটিনাস, অ্যাকিউট কিউটিনিয়াস লুপাস এরিথেমাটোসাস, সাব অ্যাকিউট কিউটিনিয়াস অ্যান্ড ক্রনিক কিউটিনিয়াস। এর মধ্যে সব থেকে বেশি দুটো জিনিস, সেই দুটো জিনিস আমি এখানে হাইলাইট করতে চাই। নাম্বার ওয়ান, অ্যাকিউট কিউটিনাস। অ্যাকিউট কিউটিনাসের মধ্যে লোকাল অ্যাকিউট কিউটিনাস লুপাস এরিথেমাটোসাস। লোকালের মধ্যে অলরেডি আমরা যেটা সব থেকে প্রথমে ডিসকাশন করেছি কি, ম্যালার রাস। তাহলে একটা প্যাপুলো এরিথেমাটাস একটা র্যাস যেটা চিকে হয় এবং টিপিক্যালি এটা নেজোলেভিয়াল ফোল্ডকে স্পেয়ার করে, টিপিক্যাল যেটা বলা হয় আর কি, নেজোলেভিয়াল ফোল্ডকে স্পেয়ার করে, এবং সামটাইমস ইট মে অ্যাসোসিয়েটেড উইথ আদার লোকাল ফিচার্স লাইক ফোরহেড, বিলো দ্য আইস, এই সমস্ত র্যাশগুলো থাকতে পারে। সো দিস ইজ লোকাল কিউটিনিয়াস। এইরকমই র্যাশ যদি জেনারেলাইজ থাকে, অ্যাকিউটলি প্রেজেন্ট করে, তাহলে সেটাকে আমরা বলবো জেনারেলাইজড অ্যাকিউট কিউটিনিয়াস লুপাস এরিথেমাটোসাস। সাব অ্যাকিউটের খালি এক্সাম্পল দুটো মনে রাখো, একটা হলো অ্যানুলার, একটা হলো প্যাপুলোস্কোমাস। অ্যান্ড লাস্টলি ক্রনিক কিউটিনিয়াস। ক্রনিক কিউটিনিয়াসের মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ডিসকয়েড লুপাস এরিথেমাটোসাস। তোমাদের স্কিন যখন পড়ানো হবে ডার্মাটোলজি, সেখানে এর ডিটেলসে আলোচনা হবে। কার্পেট ট্যাগ সাইন কি জিনিস, কি ধরনের ফিচার্স হয়, স্কারিং অ্যালোপেশিয়া হয়, সমস্ত কিছু ওখানে আরো ডিটেলস আলোচনা করা হবে। বায়োপসি ফাইন্ডিং, আমরা এখানে খালি ক্লিনিক্যাল পিকচার দেখবো, পেশেন্ট আমাদের কাছে এসছে তাদের কিরকম আমরা দেখতে পাই সেটা আমরা দেখবো। এটা তো বিদেশিনী দেখতে পাচ্ছ আরো বেশি প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। তো আমাদের দেশে সবসময় আমরা বুঝতে পারি না, কারণ আমরা একটু কালো বা বাদামি চামড়ার মানুষ, আমরা অলরেডি লাল, তো তার উপরে লাল হলে খুব একটা ভালো বোঝা যায় না। তবুও ইন এক্সটেন্সিভ লুপাস অর ইন প্রগ্রেসড লুপাস এরিথেমাটোসাস আমরা এরকম ফিচার পেতে পারি, দেখতে পাচ্ছ। তাহলে টিপিক্যালি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে নেজোলেভিয়াল ফোল্ডটা স্পেয়ার করেছে, তার সাথে এখানে একটা র্যাশ দেখতে পাচ্ছ, কালো রঙের র্যাশ, বাটারফ্লাই র্যাশ। এখানেও ম্যাডামের এখানেও র্যাশ হয়ে আছে। এখানে পেশেন্টের লিপেও কিছু লেশনস ছিল, যেটা টিপিক্যালি হতে পারে, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট টাইপ অফ স্কিন লেশনস, অ্যাকিউট মিউকোকিউটিনাস লুপাস এরিথেমাটোসাস, রাইট। আচ্ছা, এটা একটা প্যাপুলোস্কোমাস ভ্যারিয়েন্ট। এটা আমাদের দেশের পিকচার আমার কাছে নেই, সেই কারণে বিদেশি পিকচার লাগিয়েছি। সেটা একটু জেনারেলাইজ টাইপ, ঠিক আছে। এটা হলো সাব অ্যাকিউট। তারপরে এইটা আমাদের ইনডোরের পেশেন্ট, এসএমসিএইচ এর ইনডোরে ভর্তি হয়েছিল পেশেন্টটা ডায়াগনোসিস অন্য ছিল, বাট দিস লেশন ইজ টিপিক্যাল অফ ডিসকয়েড লুপাস এরিথেমাটোসাস। স্কারিংটা বুঝতে পারছো, কোনো অ্যাক্টিভ আলসারেশনস নেই, খালি স্কারিং আছে, তার সাথে এখানে দেখো অ্যালোপেশিয়া আছে, এবং যে জায়গাতে অ্যালোপেশিয়া যে জায়গায়, এবং তার সাথে এরকম একটা লেশনস আছে, পেরিফেরি তো আছে, অতটা ক্লিয়ার নয়। এই দুটো বেসিক্যালি টিপিক্যাল অফ ডিসকয়েড লুপাস এরিথেমাটোসাস। তাহলে দিস ইজ ক্রনিক লেশনস, এসএলই স্পেসিফিক ক্রনিক লেশনস, রাইট। এই হলো মোটামুটি মিউকোকিউটিনাস ইনভলভমেন্ট। এছাড়া কি হয়, ওরাল আলসারেশন হয়, রিকারেন্ট ওরাল আলসারেশন। তাহলে কোনো একটা যদি চাইল্ড বিয়ারিং এজের ফিমেল পেশেন্ট তোমার কাছে আসে ওরাল আলসারেশন নিয়ে, যেটা রিকারেন্ট হচ্ছে মিউকোকিউটিনাস আলসারেশন নিয়ে, এবং তার সাথে পেশেন্টের অ্যানিমিয়া হচ্ছে, যেটা কোনো এক্সপ্লেন করতে পারছো না, কোনো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি নেই, পেশেন্ট ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিয়ার করছে, সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি এটা সাসপেক্ট করতে হবে
বা আমরা একটা এএনএ প্রোফাইল করে নিতেই পারি, ঠিক আছে। চলো এরপরে মাসকুলোস্কেলিটাল ইনভলভমেন্ট। মাসকুলোস্কেলিটালের মধ্যে অলরেডি একটা আমরা কিছুটা টাচ পেয়েছি যে ইট ক্যান ইনভলভ মাসল, রাইট, মায়োসাইটিস করতে পারে, একদম প্রথম কেস, ঠিক আছে, যেখানে আমরা দেখেছি যে পেশেন্ট স্কোয়াটিং থেকে উঠতে পারছে না, বেড থেকে নিচে নামতে পারছে না, বা দাঁড়াতেই পারছে না ইভেন। সো দিস ইজ প্রক্সিমাল মায়োপ্যাথি, দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু মায়োসাইটিস। আর কি হতে পারে? আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসে এখানে টিপিক্যালি যেটা হয়, ডিফর্মিটি থাকে, যদি আর্লি স্টেজে ধরতে পারো ডিফর্মিটি থাকবে না, কিন্তু লেট স্টেজে আসলে ডিফর্মিটি থাকবে। আলনার সাবলাক্সেশন, যে সমস্ত ডিফর্মিটিগুলো আমরা অনেকটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে পেয়েছিলাম, যদি ডিজিজটা এক্সটেন্সিভ হয় তাহলে ডিফর্মিটি থাকবে। কোন জয়েন্ট ইনভলভ হবে? পেরিফেরাল জয়েন্ট, পেরিফেরাল স্মল জয়েন্ট ইনভলভ হবে। এবং সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? সিমেট্রিক হবে, অ্যাসিমেট্রিক নয়। এসএলইতে সিমেট্রিক হয়। ইরোশন থাকবে? ইউজুয়ালি থাকে না। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইরোশন ছিল না? ছিল না, অবভিয়াসলি ছিল। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইরোশন ছিল, এখানে ইউজুয়ালি ইরোশন থাকে না। এখানে নন এরিসিভ আর্থ্রাইটিস হয়। পেশেন্ট টিপিক্যাল জয়েন্ট পেন নিয়ে কমপ্লেন করে, মর্নিং স্টিফনেস থাকে, সবকিছুই থাকে, কিন্তু তার সাথে নন এরিসিভ হয় স্পেশালি। আর একটা স্পেসিফিক টাইপ আর্থ্রোপ্যাথি পাওয়া যায়, জ্যাকর্ডস লাইক আর্থ্রোপ্যাথি বলে, আমরা ছবিটা একটু পরে দেখছি। এগুলো ইউজুয়ালি অ্যাকুট রিউম্যাটিক ফিভারে পাওয়া যায় স্মল জয়েন্টসে, সেটা আমরা এখানে পেতে পারি। অনেক ক্ষেত্রে কি হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসও পজিটিভ, আর ফ্যাক্টর পজিটিভ, এসএলইর জন্য এনও পজিটিভ, এবং তাদের জয়েন্টের যে টাইপসটা, ক্যারেক্টারিস্টিক্সটা আমরা আলাদা করতে পারি না, যে হোয়েদার ইট ইজ ডিউ টু রিউমাটয়েড আর্থ্রাইটিস অর ইট ইজ ডিউ টু লুপাস। সেটাকে আমরা একটা সংকরার নাম দিয়েছি, হাজাবরলা না আবল তাবল, হাসাজারু। আবল তাবলের একটা কবিতা ছিল, সেই কবিতাতে শঙ্করায়িত নাম ছিল কিছু, হাসাজারু, সিংহরিন। তো ঠিক তেমনি আমরা এটার নাম দিয়েছি, আরে দ্যাট ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার সঙ্গে লুপাস, তাহলে রুপাস, RHUPUS, রুপাস। দেখো তাহলে দুটো যদি ক্রাইটেরিয়া, ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া মিট করে, তাহলে আমরা সেটাকে বলবো রুপাস, রাইট। কিরকম দেখতে হয় জ্যাকর্ডস আর্থ্রোপ্যাথি? টিপিক্যাল টেক্সট বুক পিকচার দেখতে পাচ্ছ, আনলা সাবলাক্সেশন হয়েছে, দুই দিকে হয়ে গেছে, তার সঙ্গে উপর কিছু স্কিন লেশনস আছে, কিন্তু মেইনলি জয়েন্টগুলোকে খেয়াল করো। তাহলে এখানে টিপিক্যাল কিন্তু আমরা জয়েন্টে ডিফর্মিটি পাচ্ছি, হ্যান্ড ডিফর্মিটি পাচ্ছি। সো দিস ইজ মোরালেস ইনভলভমেন্ট অফ মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। আর একটা ইম্পর্টেন্ট এবং নোটোরিয়াস জিনিস হয় অ্যাভাসকুলার নেক্রোসিস অফ নেক অফ ফিমার, AVN বলা হয়, AVN, অ্যাভাসকুলার নেক্রোসিস, AVN। অ্যাভাসকুলার নেক্রোসিস ক্যান বি ডিউ টু ডিজিজ ইটসেলফ। আর অটোইমিউন ডিজিজ ম্যানেজ করার জন্য আমরা কি ইউজ করি? মোস্টলি ইনিশিয়াল স্টেজে ইমিউনোসাপ্রেসিভ, ডেফিনেটলি ইনিশিয়াল স্টেজে আমরা গ্লুকোকর্টিকয়েড ইউজ করি। গ্লুকোকর্টিকয়েড হ্যাজ আ নোটোরিয়াস সাইড এফেক্ট অফ কজিং avascular necrosis. তাহলে this avascular necrosis can be seen up to 40% of the patient, maybe due to the treatment or due to the disease itself, right? Not 40, it is 34%. Anyway, আর তার সাথে আমরা মায়োসাইটিস পেতে পারি। তাহলে তিনখানা ফিচার্স, তাহলে আর্থ্রোপ্যাথি, আর্থ্রাইটিস, that may be due to, may be associated with deformity, and very rarely can be associated with erosions, typically inflammatory, definitely, and তার সাথে হতে bilateral symmetrical small joints। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। আর তার সাথে আমরা পেতে পারি মায়োসাইটিস, যেটা অলরেডি ডিসকাস করলাম, তার সাথে আমরা পেতে পারি অ্যাভাসকুলার নেক্রোসিস। মায়োসাইটিস যদি হয় তাহলে কোন এনজাইম এলিভেটেড হবে? মাসেলে একটা এনজাইম থাকে, আমরা সেই এনজাইমটা দেখি, সিপিকে, এক্স্যাক্টলি সিপিকে টোটাল, ক্রিয়াটিন ফসফোকাইনেজ টোটাল, সেটা মাসেলে একটা খুব ইম্পর্টেন্ট এনজাইম, সেই এনজাইমটা এলিভেটেড হবে। এটা জাস্ট ফর ক্লিনিক্যাল রেলেভেন্স। নাও কামিং টু রেনাল ইনভলভমেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট characteristic involvement in lupus is lupus nephritis। আমরা সব থেকে বেশি যেটাকে ভয় পাই, অন্যান্য গুলোতে পেশেন্টের লাইফস্টাইল হয়তো মোস্ট কমনলি অতটা হ্যাম্পার হয় না, যদি না কিডনি ইনভলভ হয়। কিডনি ইনভলভ হয়ে গেল মানে we have to be cautious, we have to treat aggressively, we have to monitor aggressively, and we have to change the therapy aggressively, everything will be aggressive. That is why it is so important to learn lupus nephritis. Lupus nephritis এর ডিটেইল ডিসকাশন, বায়োপসি ফিচার্স আমরা যখন নেফ্রোলজিতে বাদবাকি গ্লোমেরুলোনেফ্রাইটিস গুলো ডিসকাশন করব তখন করার সুবিধা হবে। আমরা এখানে খালি টাইপস গুলো মনে রাখবো, এই টাইপস গুলো তোমাদের পরীক্ষাতে আসে, লুপাস নেফ্রাইটিস শর্ট নোটে আসে। তো মেইনলি শর্ট নোটে যেটা করতে হবে, কি টাইপস অফ লুপাস নেফ্রাইটিস হয়, কিভাবে ড্যামেজ হয় লুপাস নেফ্রাইটিস, অলরেডি আমরা ডিজিজ প্যাথোফিজিওলজিতে দেখে নিয়েছি। ইট ইজ মেইনলি ডিউ টু ইমিউন কমপ্লেক্স ডিপোজিশনস। ইমিউন কমপ্লেক্স গুলোর বড় বড় প্রোটিন, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গুলো বড় বড় প্রোটিন, তাহলে কিডনির যে ছাদা আছে সে ছাদা দিয়ে বেরোতে পারছে না, তাই না, ছাঁকনিতে বেরোতে পারছে না, সেখানেই ডিপোজিট হয়ে যাচ্ছে, অ্যান্ড দিস উইল আলটিমেটলি অ্যাট্রাক্ট আদার ইনফ্লামেটরি সেলস অ্যান্ড কজ
গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা মোটামুটি প্যাথোফিজিওলজি লিখে নিলে। তারপরে এবার ডাইরেক্টলি চলে গেলে ডিফারেন্ট ক্লাসেস কতগুলো ক্লাস আছে? 6খানা ক্লাস আছে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6। সেই 6খানা ক্লাস মোটামুটি নামগুলো এবং তার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স একটা লাইনে মেনশন করতে হবে এবং লাস্টে তোমাদের ট্রিটমেন্টটা মেনশন করতে হবে। এই মোটামুটি শর্ট নোট অফ লুপাস নেফ্রাইটিস। তো এটা টেবিলটা না হয়েছে কোথা থেকে? অবভিয়াসলি অ্যাডিশন থেকে, ঠিক আছে। তো একটু আমি এটা ডিটেলস, এই কারণে আমি এটাই চুজ করলাম। এর থেকে সিম্পলিফাইড অনেক টেবিল আছে। তো প্রথমে যেটা আসছে মিনিমাল মেসেঞ্জিয়াল লুপাস নেফ্রাইটিস। আমাদের যে কিডনির যে হিস্টোলজি সেটা একটু মেমোরি থেকে তুলে আনার চেষ্টা করো। সেখানে একটা ছিল মেসেঞ্জিয়াল লুপ ছিল, আর তার ইন্টারস্টিসিয়াম ছিল, আর তারপরে এইদিকে বাউম্যানস ক্যাপসুল ছিল, এপিথেলিয়াম ছিল, তাই তো? মোটামুটি এই তিনটে এরিয়া ছিল। তাহলে মেসেঞ্জিয়াম ছিল, ইন্টারস্টিসিয়াম ছিল, আর বাউম্যানস ক্যাপসুলের এপিথেলিয়াল যে লেয়ার লাইনিং সেটাই ছিল। এবারে মিনিমাল মেসেঞ্জিয়াল প্রলিফারেশনে কেবলমাত্র মেসেঞ্জিয়ামটা কিছুটা প্রলিফারেটেড হবে, যেটা লাইট মাইক্রোস্কোপিতে দেখাই যাবে না। যদি ইলেকট্রন মাইক্রোস্কোপি করো তখন হয়তো কিছু তুমি ফিচার্স পেতে পারো। তাহলে মিনিমাল মেসেঞ্জিয়াল প্রলিফারেশন ইজ ক্লিনিক্যালি সাইলেন্ট মেবি, অ্যান্ড ইট ইজ ডেফিনেটলি লাইট মাইক্রোস্কোপিতেও সাইলেন্ট। আমরা খুব একটা সেরকম ফিচার্স পাবো না। কোথায় পাবো? ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পাবো। কেউ যদি ওভার এনথুসিয়াস্টিক হয়ে একদম আর্লি স্টেজে কেউ বায়োপসি করে ফেলে, তাহলে হয়তো আমরা মিনিমাল মেসেঞ্জিয়াল প্রলিফারেশন পেতে পারি। নাম্বার 1। ক্লাস 2 হলো মেসেঞ্জিয়াল প্রলিফারেশন। এখানে প্রলিফারেশন হবে এবং নট মিনিমাল অ্যাট অল, ইট ইজ মাইল্ড, মডারেট, সিভিয়ার, হোয়াট এভার, বাট দিস প্রলিফারেশন ইজ লিমিটেড টু মেসেঞ্জিয়াম অনলি। ইন্টারস্টিসিয়ামও আসছে না, তোমাদের বাউম্যান ক্যাপসুল বা এপিথেলিয়াল লেয়ারও আসছে না, নাইদার এন্ডোকাপিলারি নর এপিথেলিয়াল লেয়ার। তাহলে মেসেঞ্জিয়ামে যদি লিমিটেড থাকে প্রলিফারেশনটা, সেটাকে আমরা বলবো ক্লাস 2 বা মেসেঞ্জিও প্রলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস। ক্লাস 3 হলো ফোকাল লুপাস নেফ্রাইটিস। এইখানে টিপিক্যাল যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের যে প্যাটার্ন সেটা আমরা পাই। এটা এন্ডোকাপিলারি হতে পারে বা এক্সট্রা ক্যাপিলারি হতে পারে। মোটামুটি একটা ইমিউন ডিপোজিটস অ্যাজ ওয়েল অ্যাজ সেলুলার ইনফ্ল্যামেটরি সেলুলার ডিপোজিটস আমরা পাবো। এবং কেন ফোকাল বলা হচ্ছে? কারণ লেস দেন 50% অফ দ্য গ্লোমেরুলার আর অ্যাফেক্টেড, এবং যে গ্লোমেরুলারগুলো অ্যাফেক্টেড হয়েছে তার মধ্যে পুরো গ্লোমেরুলার 360 ডিগ্রি অ্যাফেক্টেড হয়নি, কিছু একটা পার্ট অ্যাফেক্টেড হয়েছে। সেই কারণে এটাকে আমরা বলি ফোকাল। ফোকাল সেগমেন্টাল, ফোকাল ডিফিউজ দুটো ভাগ আছে। যদি একটা সেগমেন্ট, পুরো একটা গ্লোমেরুলাস তো গোল মতো দেখতে হয় ক্রস সেকশনে, তাহলে তার যদি কোনো একটা সেগমেন্ট ইনভলভ হয় তাহলে সেটাকে আমরা সেগমেন্টাল ফোকাল বলবো। যদি পুরো ইনভলভ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ডিফিউজ ফোকাল। আলাদা আলাদা ভাগ আছে, অত ভেতরে তোমাদের দেওয়া দরকার নেই। লাস্টলি হলো ডিফিউজ লুপাস নেফ্রাইটিস। এখানে মোর দ্যান 50% অফ দ্য নেফ্রন is involved with endocapillary or extracapillary proliferation. Proliferation মানে সেলুলার ডিপোজিটস মেইনলি বড় হয়ে গেছে জায়গাগুলো। তারপরে হলো মেমব্রেনাস লুপাস নেফ্রাইটিস। এখানে একটা মেমব্রেন ডিপোজিটস এর মতো হবে। অ্যান্ড লাস্টলি, নট ক্রিসেন্ট অলওয়েজ, মেমব্রেনাস ডিপোজিটস হবে। এটা টিপিক্যাল যেটা নেফ্রোটিক সিনড্রোমে যেরকম আমরা মেমব্রেন পাই, বা মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে যেরকম আমরা মেমব্রেন পাই, এখানে একই ধরনের মেমব্রেন পাবো। অনেক সময় এক্সপেরিয়েন্স প্যাথোলজিস্ট না হলে আমরা মিসডায়াগনোসিস করি, কিন্তু এখানে মিসডায়াগনোসিস চান্সটা কম, কারণ এজ আলাদা। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ইউজুয়ালি এল্ডারলি মেলে হয়, এখানে চাইল্ড বিয়ারিং ফিমেলে হবে, তো সেক্ষেত্রে ডায়াগনোসিসটা অনেকটা ইজি রিলেটিভলি। তাহলে মেমব্রেনাস হলো টাইপ 5, এর ট্রিটমেন্টটাও একটু আলাদা। অ্যান্ড টাইপ 6 হলো আর কিছু করার নেই, অল গন, অল বিকাম স্ক্লেরোজড, কিডনি শ্রাঙ্কেন হয়ে গেছে, আর সেরকম কিছু করার নেই। মোর দ্যান 90% অফ দ্য গ্লোমেরুলার আর স্ক্লেরোসিস হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে। সো দিস ইজ টাইপ 6। তাহলে নট টাইপ, ইট ইজ ক্লাস 1, 2, 3, 4, 5, 6। এটা কিন্তু এমন নয় যে প্রথমে ক্লাস 1 এ হবে, তারপরে আস্তে আস্তে ডিজিটে প্রোগ্রেস করবে, তারপর ক্লাস 2 হবে। নো, ইট ইজ নট এ স্টেজ, ইট ইজ ক্লাস। এনি পেশেন্ট ক্যান হ্যাভ এনি ডিজিজ, এনি ক্লাস, এবং সেই ক্লাসের মধ্যে ইন্টারচেঞ্জ কমই হয়। ডিফিউজ থেকে ফোকাল থেকে ডিফিউজ হতে পারে, কিন্তু মেমব্রেনাস ফোকাল হয়ে গেল বা ফোকাল মেমব্রেনাস হয়ে গেল, এই ইন্টারচেঞ্জটা খুব কমই হয়। আচ্ছা, এখানে আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এখানে মেনশন করা নেই যে আমরা যে কিডনি বায়োপসি নিই, তার এখন প্রত্যেকটা কিডনি বায়োপসির, এটা তো মাইক্রোস্কোপিক ফিচার হলো, তার সঙ্গে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দেখি। টিপিক্যাল যে অ্যান্টিজেন বা যে অ্যান্টিবডিটা ওখানে ডিপোজিট করছে তাকে আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। আইজিএন নেফ্রোপ্যাথি কিসের ডায়াগনোসিস? লাইট মাইক্রোস্কোপিতে তো একরকম এরকম কিছু একটা পাবো, কিন্তু তার উপরে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যদি করি তাহলে সেখানে প্রিডোমিনেন্টলি কোন অ্যান্টিবডি ডিপোজিট পাবো? আইজিএ।
দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ আইজিএ নেফ্রোপ্যাথি, রাইট? এই এসএলইতে অ্যাজ ইট ইজ সো হিউজ অ্যান্ড ফ্লোরিড ইমিউন অ্যাক্টিভেশন, সমস্ত ধরনের আমরা ইমিউন ডিপোজিটস পাবো। এখানে আইজিজি পাবো, আইজিএ পাবো, আইজিএম পাবো, C3 C4 পেতে পারি, C1 পেতে পারি। এই কারণে এই যে টিপিক্যাল ইমিউনোহিস্টোকেমিক্যাল যে ফাইন্ডিং, সেটাকে আমরা ফুল হাউস এফেক্ট বলি। তাহলে তো যদি এমসিকিউ এ কোয়েশ্চেন আসে, ফুল হাউস এফেক্ট ইজ সিন ইন অপশন এ লুপাস নেফ্রাইটিস, অপশন বি diabetic nephropathy, option C blah blah blah, option D blah blah blah. So your answer should be full house effect is seen in lupus nephritis. কেন? সমস্ত ধরনের ইমিউন যে অ্যান্টিবডিজ গুলো ওখানে ডিপোজিটস হয়, সেই কারণে যতগুলো আমরা স্টেন লাগাচ্ছি সবগুলো ওখানে পজিটিভ আসছে। নাও কামিং টু প্লিউরোপালমোনারি ইনভলভমেন্ট। প্লিউরোপালমোনারি মানে সেরোসা, মেইনলি সেরোসা, আর তার সাথে পালমোনারি প্যারেনকাইমা, somewhat definitely it can be involved as well. কিভাবে ইনভলভ হয় দেখো, অলরেডি আমরা একটা জানি প্লুরাইটিস হয়। প্লুরাইটিস হলে তার ফিচার্স কি পাবো? প্লুরাল এফিউশন হবে, as simple as that. বায়োল্যাটারাল প্লুরাল এফিউশন, যে সেকেন্ড মেল পেশেন্ট যেটা আমার কাছে প্রেজেন্ট করেছিল, সেটার বায়োল্যাটারাল প্লুরাল এফিউশন ছিল এবং একদিকে ম্যাসিভ ছিল। ইট ওয়াজ নট ইনফেক্টিভ, ইট ওয়াজ অনলি ডিউ টু দিস প্লুরাইটিস, রাইট? আর কি হতে পারে প্লুরাল এফিউশন? তার পরের স্টেজ অ্যাকিউট নিউমোনাইটিস। অ্যাকিউট নিউমোনাইটিস হলো একটা খুব খারাপ জিনিস। এটা একটা হিউজ বড় এপিথেলিয়াম আছে আমাদের লাঙে, তো সেখানে যদি একটা যুদ্ধ হয় তাহলে খুব বাজে ব্যাপার হবে, এবং সেই কারণে ম্যাক্সিমাম মর্টালিটি হয়ে যায়। অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিসকে আমরা সেভ করতে পারি না। আর একটা নোটোরিয়াস জিনিস আছে ডিফিউজ অ্যালভিওলার হেমারেজ। ওখানে তো খালি নিউমোনাইটিসই ছিল, এরপরে যদি সেটা হেমারেজে পর্যবসিত হয়, সেটাকে আমরা বলি ডিফিউজ অ্যালভিওলার হেমারেজ। 90% পেশেন্ট উইল ডাই, আমরা বাঁচাতে পারি না। লাস্টের যে পয়েন্টটা আছে এইটা একটা আইএলডি হতে পারে, যেটা লেখা আছে এখানে। তোমরা এই দিকগুলো পড়বে না, খালি এই উদাহরণগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ইন্টারেস্টেড থাকলে পড়তে পারো, অসুবিধা নেই। লাস্টের পয়েন্ট যেটা শ্রিঙ্কিং লাং সিনড্রোম, এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। শ্রিঙ্কিং লাং সিনড্রোম কোন ডিজিজে পাওয়া যায়? ইট ইজ লুপাস, রাইট? কি হয় যে হেমিক ডায়াফ্রাম উপর দিকে আস্তে আস্তে চাপতে লাগে, কি কারণে হয় কেউ জানে না, অথচ প্যারেনকাইমে দেখা গেছে নর্মাল আছে, কিন্তু আস্তে আস্তে লাংগুলো ছোট হতে থাকে। সো দিস ইজ নোন অ্যাজ শ্রিঙ্কিং লাং সিনড্রোম। কোথায় পাওয়া যায়? লুপাসে। ফুল হাউস এফেক্ট কোথায় পাওয়া যায়? লুপাসে। কোনো ভুল হবে না কখনো, এই এমসিকিউ গুলো যেন লাইফে কখনো ভুল না হয়, ঠিক আছে? চলো, নাও কামিং টু কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট। অ্যাজ ইট ইজ এ সিস্টেমিক ডিজিজ, ডেফিনেটলি কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট হবে। একটা হলো পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস হতেই পারে অ্যাজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ সাইনোসাইটিস। আচ্ছা, আর কি হতে পারে? মাসল ইনজুরি হয়েছে, মায়োসাইটিস হতে পারে, তাহলে এটাও তো মাসলই, তাহলে মায়োকার্ডাইটিস হতে পারে। This patient, the first lady with Malaras, was having global hypokinesia, মানে হার্ট যেরকম পাম্প করার কথা ছিল যত তাড়াতাড়ি, সে স্লো পাম্প করছে, এবং তার সাথে তার এনজাইম এলিভেটেড আছে, এবং তার সাথে তার ইজেকশন ফ্র্যাকশন, যেটা ইজেকশন ফ্র্যাকশন সেটা নর্মাল কত 50-60% থাকে, সেটা ওর 40% নেমে গেছে। সো ডেফিনেটলি ইট ইজ মায়োকার্ডাইটিস, and this myocarditis is due to SLE, lupus, right? করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে, এটা তোমাদের প্যাথোলজিতে রবিনসের বই ছবি ছিল। লিবম্যান স্যাক এন্ডোকার্ডাইটিস, তাহলে এখানে কিছু নেমড এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছি। লিবম্যান স্যাক এন্ডোকার্ডাইটিস আন্ডার সারফেসে থাকে, আন্ডার সারফেসে ছোট 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 থাকে, এবং এরা খুব ইজিলি এম্বোলাইজ করতে পারে, যেটা সব থেকে খারাপ ব্যাপার। অন্যান্য যে এম্বোলাইগুলো, অন্যান্য যে ভেরুসিগুলো, সেগুলো কি হয়, অত তাড়াতাড়ি ভেজিটেশনসগুলো অত তাড়াতাড়ি এম্বোলাইজ করে না। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ভেরিফিকেশন এম্বোলাইজ করতে পারে, কিন্তু এখানে এই লিবম্যান স্যাক এন্ডোকার্ডাইটিসের যে ভেজিটেশনস গুলো খুব তাড়াতাড়ি এম্বোলাইজ করে, এম্বোলাইজ করলেই মাল্টিপল কমপ্লিকেশনস, এমআই করতে পারে, স্ট্রোক করতে পারে, ঠিক আছে? সো লিবম্যান স্যাক এন্ডোকার্ডাইটিস, এখানে একটা ছবি বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের মোবাইলে আরো ভালো ক্লিয়ার বোঝা যাবে হোপফুলি। নাও কামিং টু হেমাটোলজিক্যাল ইনভলভমেন্ট, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভলভমেন্ট ক্লিনিক্যালি, কারণ আমরা পেয়েছি অ্যানিমিয়া। অ্যানিমিয়া কিরকম হয়? এখানে নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া হয়, ঠিক আছে? অ্যানিমিয়া পাবো, আর কি পাবো? এই পেশেন্ট যে প্রথম পেশেন্ট প্রেজেন্ট করেছিল হিমোগ্লোবিন 5.6 নিয়ে। 2 নম্বরে পাবো লিউকোপিনিয়া, টোটাল যে লিউকোসাইট কাউন্ট সেটা কমে যাবে। এর মধ্যে মেজর পার্ট কোনটা কমবে? লিম্ফোসাইটস কমবে, লিম্ফোসাইটস কমবে। আর 3 নম্বর হলো থ্রোম্বোসাইটোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া। এগুলোর মধ্যে অ্যাসোসিয়েটেড কিছু কন্ডিশনস আছে। যদি অ্যানিমিয়া ক্রনিক্যালি কমছে 7-8 এরকম আছে, সব ঠিক আছে,
হঠাৎ করে পেশেন্টটা অ্যানিমিয়া 3 হয়ে গেল, হঠাৎ করে ওভার ডেজ 3 দিন 4 দিনের মধ্যে অ্যানিমিয়া 3 হয়ে গেল, 2 হয়ে গেল, তাহলে তখন আমরা একটা কন্ডিশন ভাবি অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। কুম টেস্ট মনে আছে তোমাদের? কুম টেস্ট মাইক্রোবায়োলজিতে পড়েছো, যেখানে কুম টেস্ট পজিটিভ হয়, অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি তৈরি হয়। তো যদি অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি থাকে তাহলে এখানে তো পুরো সমস্ত সেলের যে কোনো এলিমেন্টের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হতে পারে, একটা পসিবিলিটি থেকে যাচ্ছে থিওরিটিক্যালি। তাহলে যদি আরবিসির এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয় তাহলে সেটা কি নিয়ে প্রেজেন্ট করবে? একটা অ্যাকিউট কন্ডিশন নিয়ে প্রেজেন্ট করবে, তার নাম হলো অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। অটোইমিউন লুপাসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, হিমোলাইসিস হচ্ছে কারণ আরবিসি যে অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনগুলো আছে তার উপর অটো অ্যান্টিবডিগুলো অ্যাটাক করে সেটাকে লাইসিস করে দিচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে সিভিয়ার। আর থ্রম্বোসাইটোপেনিয়া, এখানেও আর একটা জিনিস তোমাদের মেনশন করতে হয়, সেখানে তাহলে ওখানে অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি, তাহলে অ্যান্টি প্লেটলেট যদি অ্যান্টিবডি হয় তাহলে সেটা কি করতে পারে? থ্রম্বোসাইটোপেনিয়া করতে পারে, প্লেটলেটগুলোকে ধ্বংস করে দেবে। এটাকে আমরা কি বলতে পারি? যেটা ইমিউন মেডিটেড ড্যামেজ। তাহলে ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া বলা যায় কি যায় না? বলা যায়। এবার ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া প্রাইমারি হতে পারে, যে ওর সাথে অন্য কোনো অসুখ অ্যাসোসিয়েটেড নয়, আর এই এসএলইর মতো সেকেন্ডারি আইটিপি হতে পারে। তো এখানে যদি থ্রম্বোসাইটোপেনিয়া জাস্ট মানে হঠাৎ করে যদি প্লেটলেট কাউন্ট কারো 10,000 19,000 এরকম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া সেকেন্ডারি আইটিপি আমরা কনসিডার করব, ঠিক? আচ্ছা, এবারে নিউরোসাইকিয়াট্রিক ইনভলভমেন্ট নট সো কমন, বাট ডেফিনেটলি উই হ্যাভ টু রুল আউট। পেশেন্টের সিজার হতে পারে, পেশেন্টের সাইকোসিস হতে পারে। দুই ধরনের আমরা দুভাগে ভাগ করি, একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আরেকটা কি হতে পারে? অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। পেশেন্ট টিপিক্যাল মেনিনজাইটিসের মতো ফিচার্স নিয়ে আসবে কিন্তু কোনো অর্গানিজম আমরা পাবো না, ঠিক আছে? অ্যাসেপ্টিক মেনিনজাইটিস এমসিকিউ, মেনলি এমসিকিউ, ঠিক আছে? আর কি হতে পারে? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে গিয়াভারে সিনড্রোম হতে পারে, গুলিয়ান-বারে সিনড্রোম, তাহলে ওটাও তো অ্যান্টিবডি মেডিয়েটেড ড্যামেজ হয়, তাই তো? গিয়াভারে সিনড্রোম জানা নেই? নিউরোলজিতে পড়ানো হবে গিয়াভারে সিনড্রোম, গুলিয়ান-বারে সিনড্রোম। তো সেখানে গুলিয়ান-বারে সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, আদার কিছু মাইস্থেনিয়া গ্র্যাভিস, এটা অটোইমিউন মেডিয়েটেড, তাহলে মাইস্থেনিয়া গ্র্যাভিসও হতে পারে। এগুলো অ্যাসোসিয়েটেড কন্ডিশনের মধ্যে চলে আসছে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পেরিটোনাইটিস না সরি অ্যাসাইটিস হতে পারে, থাকতেই পারে সেরোসাইটিসের পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে। ভাস্কুলাইটিস হতে পারে, মেসেন্ট্রিক ভাস্কুলাইটিস হতে পারে। আর কি হতে পারে? অ্যাবনর্মাল লিভার এনজাইম, অটোইমিউন হেপাটাইটিস বলে একটা এন্টিটি আছে, সেটা অনেক সময় এসএলির সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে অটোইমিউন হেপাটাইটিসের জন্য হতে পারে, বা ডিজিজ ইটসেলফ কিছুটা ট্রান্সঅ্যামিনাইটিস কি জিনিস? ট্রান্সঅ্যামিনাইজগুলো এলিভেটেড হয়, এএলটি এসটি যদি কিছুটা এলিভেটেড হয় সেটাকে আমরা ট্রান্সঅ্যামিনাইটিস বলি, তাহলে সেটাও কিছুটা ইনভলভ করতে পারে। থ্রম্বোসিস ভেনাস বা আর্টেরিয়াল থ্রম্বোসিস তৈরি করতে পারে এসএলই। এই এসএলইর জন্য থ্রম্বোসিস হওয়ার এখানে আরেকটা ইমপ্লিকেশন আছে, অ্যাসোসিয়েটেড ডিজিজ অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, আইটিপি। থ্রম্বোসিস যদি হয় তাহলে আমরা ভাববো আপলা, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, এখানে হবে এটা প্রাইমারি আপলা নয়, কারণ এসএলই আছে। তাহলে এসএলইর কারণে যদি কারো থ্রম্বোসিস হয় এবং সেটা যদি আপলা ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি আপলা, জাস্ট লাইক সেকেন্ডারি আইটিপি, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া অ্যান্ড অল, রাইট? তাহলে থ্রম্বোসিস করতে পারে বোথ আর্টেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ভেনাস। অকুলার কিছু ম্যানিফেস্টেশনস হয়, সিক্কা সিনড্রোম, জাস্ট লাইক জোগ্রেন সিনড্রোম, ড্রাই হয়ে যায় মুখ চোখ, সেগুলো ড্রাই হয়ে যায়, তাহলে দিস ইজ নোন অ্যাজ সিক্কা সিনড্রোম। এর সঙ্গে কি কোন অ্যান্টিবডিজ ছিল সিক্কা সিনড্রোমে? অ্যান্টিরো অ্যান্টিলা অ্যান্টিবডি। তাহলে এখানে যদি আমরা এসএলই বাকি অ্যান্টিবডির সাথে অ্যান্টিরো অ্যান্টিলা অ্যান্টিবডি পজিটিভ পাই তাহলে আমরা সিক্কা সিনড্রোম আছে কিনা সেটা একবার দেখে নেবো, তাহলে সেটাও সেকেন্ডারি সিক্কা হবে, সেকেন্ডারি জোগ্রেন হবে। ব্যাপারটা ক্লিয়ার তো? নোমেনক্লেচার ক্লিয়ার? যদি না প্রাইমারি ডিজিজের অন্য কোনো এন্টিটি থাকে তাহলে সেটা প্রাইমারি, কিন্তু যে অন্য কোনো ডিজিজের কারণে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এসএলইর কারণে হয়, কারণ এসএলই সব জায়গায় ইনভলভ করে, সেগুলো আমরা সেকেন্ডারি বলি, ঠিক আছে? আচ্ছা, লাস্টলি ভাস্কুলাইটিস, হোয়াটএভার। নাও কামিং টু দ্য ডায়াগনোসিস। এবার আমরা সমস্ত পেশেন্টকে মোটামুটি নলেজ হয়ে গেছে, এবার আমরা ওপিডিতে বসেছি, এবার আমরা ডায়াগনোসিস করবো। তাহলে সব থেকে প্রথমে হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন করবো। মোটামুটি সমস্ত পয়েন্টে আমরা মোটামুটি ডিসকাস করে নিয়েছি, জাস্ট এখানে সামারাইজ করা হয়েছে। তাহলে কোনো কনস্টিটিউশনাল সিমটমস আছে কিনা, ফটো সেন্সিটিভ স্কিন রাশ আছে কিনা, ম্যালারাস ইউজুয়ালি ফটো সেন্সিটিভ হয়, তাহলে ফটো সেন্সিটিভ স্কিন রাশ আছে কিনা, পেনলেস ওরাল বা নেজাল আলসারেশন আছে কিনা, হেয়ার লস আছে কিনা, অ্যালোপেশিয়া হয়, ইউজুয়ালি অ্যালোপেশিয়া হয়, হেয়ার লস আছে কিনা, রেনল্ডস ফেনোমেনন আছে কিনা, জয়েন্ট পেইন আছে কিনা, প্লুরাইটিক চেস্ট পেন আছে কিনা, বা চেস্ট পেন সাজেস্টিভ অফ পেরিকার্ডাইটিস, টিপিক্যাল যে সেন্ট্রাল পেন শার্প পেন হয় পেরিকার্ডাইটিস, সেই পেন আছে কিনা, আর তার সাথে ইডিমা আছে কিনা, প্রথম পেশেন্টের ইডিমা ছিল, আর কোনো নিউরোসাইকিয়াট্রিক সিমটমস লাইক সিজার, সাইকোসিস এগুলো যদি আছে কিনা সেটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে ইন হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন।
ল্যাবরেটরি ইভ্যালুয়েশন, ডেফিনেটলি আমরা সমস্ত পেশেন্টের রুটিন কাট ইনভেস্টিগেশনস করবো, সিবিসি করবো, এলএফটি করবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইউরিন অ্যানালাইসিস করবে। ইউরিন অ্যানালাইসিসে আমরা কি পাবো? যদি লুপাস নেফ্রাইটিস হয় তাহলে কি পাবো ইউরিন অ্যানালাইসিসে? ইট ইজ এ টাইপ অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্লাস 1, 2, 3, 4 and 6 গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর টাইপ 5টা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হয়, সেটা নেফ্রাইটিসেরই পার্ট, কিন্তু ওখানে বেসিক্যালি নেফ্রোটিক সিনড্রোম পাবো। নেফ্রাইটিক আমাদের পেডিয়াট্রিক্সে পড়ানো হয়েছে। নেফ্রাইটিস যদি হয় তাহলে ইউজুয়ালি আরবিসিস পাওয়া যায়, ক্রিনেটেড আরবিসি বা ডিসমরফিক আরবিসি পাই আমরা ইউরিনে। আর নেফ্রোটিকে আরবিসি অতটা প্রমিনেন্ট হয় না, কিছুটা পার্সেল পেতে পারি, মেইনলি প্রোটিন পাই, মোর দ্যান 3+ প্রোটিন ইউরিয়া, সেটাকে আমরা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া বলি। যদি 3 গ্রাম পার ডে বেশি হয় সেটাকে আমরা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া বলি। তাহলে আমরা ইউরিনে কি কি পাবো এখানে? যদি নেফ্রাইটিস থাকে তাহলে ডেফিনেটলি আমরা আরবিসিস পাবো, এবং সেই আরবিসিস গুলো নর্মাল হবে না ডিসমরফিক হবে? ডিসমরফিক হবে। কেন ডিসমরফিক হয়? যদি ডিস্টালি ধরনের ইউরেথ্রাইটিস বা ইউরেথ্রাল ইনজুরির জন্য আরবিসি বেরোয় তাহলে সেগুলো তো ডিসমরফিক হবে না, কারণ অনেক বড় রাস্তা দিয়ে যাচ্ছে, হাইওয়ে দিয়ে যাচ্ছে। এবার যখন গলির মধ্যে দিয়ে যাবে, আর যে বামান ক্যাপসুলের মধ্যে যে ছোট 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 গ্লোমেরুলার ক্যাপিলারিস গুলো আছে সেগুলোতে যখন ইনফ্লামেশন হবে তখন যে আরবিসি গুলো সিক্রেট হবে তারা ডিসমরফিক হয়ে যায়, ক্রিনেটেড হয়ে যায়। সেই কারণে আমরা ক্রিনেটেড আরবিসিস পাবো, আর তার সাথে প্রোটিন ইউরিয়া পাবো। তাহলে ইউরিন অ্যানালাইসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস পিপল, রাইট? অ্যান্ড লাস্টলি আমরা এএনএ প্রোফাইল করব, অ্যান্ড তারপরে রেনাল বায়োপসি করব। অবভিয়াসলি আগে এএনএ প্রোফাইল করব, এবং রেনাল বায়োপসি করব। এএনএ প্রোফাইল এলাইজা ফেলাইজা দিয়ে নয়, টিপিক্যাল ইমিউনোফ্লোরেসেন্স। এএনএ প্রোফাইল অনেকভাবে করা হয়, আগে করা হতো এলাইজা দিয়ে, এখন আমরা করি ইমিউনোফ্লোরেসেন্স দিয়ে, তার সেন্সিটিভিটি অনেক বেশি। তো সেই কারণে আমরা টিপিক্যালি পেশেন্টকে বা যারা চেম্বারে বসো তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে যে যেন ইমিউনোফ্লোরেসেন্স দিয়ে হয় হেপ টু সেল, হেপ টু সেল বলে একটা সেল কালচার মিডিয়াম, সেই হেপ টু সেলের সাহায্যে আমরা ইমিউনোফ্লোরেসেন্স দিয়ে দেখি এএনএ আছে কি নেই। অ্যান্টিবডি দেখার জন্য তো একটা সেল লাগবে যার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা দেখছে, তাই না? আচ্ছা, সমস্ত ইভ্যালুয়েশন করা হয়ে গেল, তারপরে আমরা ডায়াগনোসিস করে ফেলেছি। ডায়াগনোসিস কিভাবে করবো আমরা পরের স্লাইডে আসছি। তারপর একটা স্কোরিং সিস্টেমের নাম মনে রাখতে হবে, স্লেডা স্কোর, এসএলই, দ্যাট ইজ স্লে মিন্স এসএলই ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, সেই স্কোরিং সিস্টেমটা করতে হবে, এবং সেটা স্লেডাই 2কে 2000 সালে তৈরি হয়েছিল বলে 2কে নাম দিয়েছে। তাহলে স্লেডাই 2কে স্কোরিং সিস্টেম করতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের স্কোরিং সিস্টেম মনে আছে একটা? দাস 28 স্কোর ছিল, ঠিক আছে, এসদা স্কোর ছিল, ঠিক তেমনি আমাদের এখানে স্লেডা স্কোর ইজ ফর এসএলই। স্লেডা স্কোর আমাদের যখন ডিজিজটা আস্তে আস্তে ট্রিটমেন্ট করবো তখন টার্গেট কত থাকবে স্কোরটা কমানোর? 3 বা 4 কম করতে হবে। টোটাল স্কোর যেটা হবে, অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যখন পুট করবে তখন আলটিমেটলি একটা স্কোরিং আসবে। সেই স্কোরটা আমাদের ট্রিটমেন্টের পরে 3 বা 4 কমে আমাদের টার্গেট থাকতে হবে, ঠিক আছে? যেমন ওখানে ট্রিটমেন্ট টার্গেট ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিসে। আচ্ছা, এরপরে এগুলো আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, আচ্ছা অ্যান্টিবডি সম্পর্কে একটু বলার কথা, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তাহলে এএনএ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিবডি। এএনএ এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবডি, এটা সব থেকে বেশি সেন্সিটিভ, কারণ যে কোনো এই নিচের যে কোনোগুলো পজিটিভ হলে এএনএ পজিটিভ হবে। অ্যান্টি নিউট্রোফিলিক অ্যান্টিবডি, এটা সব থেকে আগে করবো আমরা পেশেন্টের। তারপরে কি দেখবো? অ্যান্টি ডিএসডিএনএ মানে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তার এগেনস্ট অ্যান্টিবডি, এটা মোর স্পেসিফিক। এএনএ অনেক ক্ষেত্রে এসএলই না থাকলেও পজিটিভ হতে পারে লো টাইটারে, কিন্তু ডিএসডিএনএ কখনো ওইরকম ভাবে পজিটিভ হবে না। ডিএসডিএনএ ইজ ভেরি স্পেসিফিক। তাহলে অ্যান্টি ডিএসডিএনএ, অ্যান্টি সি1কিউ এটা কমপ্লিমেন্ট প্রোটিন, তাহলে অ্যান্টি সি1কিউ অ্যান্টিবডি পেতে পারি। ডিএসডিএনএ আর সি1কিউ যদি পজিটিভ থাকে তাহলে লুপাস নেফ্রাইটিসের চান্স বেড়ে যায়, জাস্ট ফর এমসিকিউ পারপাস মনে রাখো। তারপরে অ্যান্টি এসএম অ্যান্টিবডি, ইট ইজ অলসো স্পেসিফিক ফর এসএলই, অ্যান্টি এসএম অ্যান্টিবডি। নিচের দিকে চলে আসে অ্যান্টি রো অ্যান্টি লা, কিসে পাওয়া যেত? জোগ্রেন সিনড্রোমে। তাহলে যদি এখানে অ্যান্টি রো অ্যান্টি লা পজিটিভ হয় তাহলে পেশেন্টের অকেলো এবং মাউথ ড্রাইনেস থাকতে পারে। তারপরে অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি যদি থাকে তাহলে সেটা কি হবে? সেকেন্ডারি আপলার দিকে যেতে পারে, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম ইজ নাম। তারপরে অ্যান্টি এরিথ্রোসাইট অ্যান্টিবডি, অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি, কি হবে? অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। অ্যান্টি প্লেটলেট অ্যান্টিবডি, আইটিপি হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া হবে। এই হলো তোমার মোটামুটি। অ্যান্টি নিউরাল পেপটাইডস অ্যান্টিবডি নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনের জন্য দায়ী। অ্যান্টি রাইবোজোমাল পি সাইকোসিস করতে পারে, এগুলো এক্সট্রা। এই টেবিলটা গুরুত্বপূর্ণ জাস্ট ফর ইউর এমসিকিউ পারপাস, রাইট? ফর ক্লিনিক্যাল পারপাস অ্যাজ ওয়েল ডেফিনেটলি।
নাও কামিং টু দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, কিভাবে আমরা অসুখটাকে ধরবো। তাহলে সমস্ত টেস্ট করা হয়ে গেছে, এরপর আমরা ছকে ফেলবো, তালিকাতেই ফেলবো। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সব থেকে এন্ট্রি ক্রাইটেরিয়া যেটা, এএনএ পজিটিভ হতে হবে। কোনভাবে এএনএ পজিটিভ হতে হবে? হেপটো সেলে করা, ইমিউনোফ্লোরেসেন্স দিয়ে করা। পজিটিভ হতে হবে, মিনিমাম টাইটার 1:80 থাকবে, মিনিমাম টাইটার। তার থেকে যদি ফার্দার আরো বেশি ডাইলেট করে পজিটিভ হয় তাহলে তো ইট ইজ ফাইন, তাহলে তো আরো বেশি অসুখ আছে। কিন্তু অ্যাটলিস্ট 80 গুণ ডাইলেট করার পরে যদি পজিটিভ হয় তখন আমরা সেটাকে বলবো সিগনিফিকেন্ট এএনএ পজিটিভ, এবং তারপরে বাদবাকি ক্রাইটেরিয়াগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করব। ঠিক আছে, বাদবাকি যে ক্রাইটেরিয়াগুলো তার মধ্যে কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে অ্যান্ড কিছু ইমিউনোলজিক্যাল ক্রাইটেরিয়া আছে। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আমরা এতক্ষণ যে পয়েন্টগুলো ডিসকাশন করলাম সেগুলো আলাদা আলাদা ওয়েটেজ দেওয়া হয়েছে, কারো 3 দেওয়া হয়েছে, কারো 5 দেওয়া হয়েছে, পয়েন্ট দেওয়া হয়েছে। আর ইমিউনোলজিক্যাল ক্রাইটেরিয়াগুলো একই রকম ভাবে ওয়েটেজ দেওয়া হয়েছে। এই সমস্ত ওয়েটেজগুলো নিয়ে আমরা একটা স্কোর ক্যালকুলেট করি। অ্যাটলিস্ট একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া থাকতে হবে। পেশেন্ট একদম হাট্টা গোটা বসে আছে, সবার আমরা ইএনএ পজিটিভ পেয়ে গেছি, তারপরে টাইটারও পজিটিভ পেয়ে গেছি, তার আমরা এসএলই বলবো না। অ্যাটলিস্ট একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকতেই হবে। সেটা অ্যানিমিয়া ডেফিনেটলি হতেই পারে, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট একটা ক্লিনিক্যাল থাকতে হবে, তার সাথে আদার ইমিউনোলজিক্যাল ক্রাইটেরিয়া টোটাল ফুলফিল করাতে হবে। এই যে স্কোর আমরা ক্যালকুলেট করব, তারপরে টোটাল স্কোর অ্যাটলিস্ট 10 যদিও বা 10-এর বেশি হয় তখন আমরা বলবো যে এই পেশেন্টটার এসএলই হয়েছে। ঠিক, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এটা তোমাদের মনে রাখার দরকার নেই, খালি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। কার কত ওয়েটেজ সেটা মনে রাখার দরকার নেই, খালি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল ডোমেন ক্রাইটেরিয়া কি কি আছে দেখো। কনস্টিটিউশনাল ফিভার যদি থাকে তাহলে তার আমরা 2 পয়েন্ট দেবো। হেমাটোলজিক থাকলে লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, অটোইমিউন হেমোলাইসিস। এবার কোনো পেশেন্টের যদি অ্যানিমিয়া থ্রম্বোসাইটোপেনিয়া হয় তার সাথে অটোইমিউন হেমোলাইসিস হয়, বা কোনো পেশেন্টের যদি লিউকোপেনিয়া হয় তার সঙ্গে অটোইমিউন হেমোলাইসিস হয়, তাহলে কি আমরা 3 + 4 7 করবো না? কোন একটা ডোমেনে ম্যাক্সিমাম যেটা পয়েন্ট হবে সেটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তাহলে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া হলে আমরা 4 দিলাম। ঠিক আছে, নিউরোসাইকিয়াট্রিক সিজার হয়ে আছে 5, মেইকোকুটিনাস আদার ম্যানিফেস্টেশন আদার ওয়েটেজ, সব মিলে তারপরে ইমিউনোলজিক্যাল ক্রাইটেরিয়া আসছে। ইমিউনোলজিক্যাল ক্রাইটেরিয়াতে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি অলরেডি এএনএ পজিটিভ হয়ে গেছে প্রথমে, নাহলে তো এগুলো আসছে না গল্প। তারপরেও যদি লো C3 লো C4 থাকে, কমপ্লিমেন্ট প্রোটিনগুলো যদি লো থাকে তাহলে ওয়েটেজ 3, যদি দুটোই লো থাকে তাহলে ওয়েটেজ 4, যদি অ্যান্টি ডিএসডিএনএ বা অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি এগুলো বেশি স্পেসিফিক সেই কারণে ওয়েটটাও বাড়িয়ে দিয়েছি 6। এই সমস্ত ওয়েটেজ ক্যালকুলেট করে এবং তার সঙ্গে ডেফিনেটলি একটা ক্লিনিক্যাল ডোমেন থাকতে হবে। যদি 10-এর বেশি হয়, মোর দ্যান ইকুয়াল টু 10 হয়, তাহলে সেটাকে আমরা এসএলই বলবো। ঠিক আছে, হাইড্রক্সিক্লোরোকুইন HCQ যেটা, এটা একটা ইমিউনোমডুলেটর বা ইমিউনোসাপ্রেসিভ, এটা সমস্ত পেশেন্টকে দেবো। যত এসএলইর পেশেন্ট ডায়াগনোসিস হবে তাদের সবাইকে দেবো, প্রোভাইডেড কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। অ্যান্ড মনিটরিং আমরা কি করব? চোখ দেখবো, কারণ ইট হ্যাজ রেটিনাল টক্সিসিটি, ইররিভার্সিবল রেটিনাল ড্যামেজ করতে পারে। সেক্ষেত্রে আমরা HCQটা এটাই মাথায় রাখবো। স্টেরয়েড ডেফিনেটলি আমরা দিতে পারি, কিন্তু এই স্টেরয়েড আমরা লং টার্মে দেবো না। যে কোনো অ্যাকিউট কন্ডিশন, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে এসছে, আইটিপি নিয়ে এসছে, সাইকোসিস নিয়ে এসছে, সিজার নিয়ে এসছে, বা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া এসছে, ডিফিউজ অ্যালভিওলার হেমারেজ নিয়ে এসছে, সমস্ত ক্ষেত্রে আমরা হাই ডোজ স্টেরয়েড দেবো। হাই ডোজ পালস থেরাপি বলা হয় এটাকে, পালস থেরাপি। তাহলে আমরা হাই ডোজ স্টেরয়েড দেবো। ঠিক আছে, পরের পাতা। যদি আরো বেশি সিভিয়ার ডিজিজ হয় সেক্ষেত্রে আমাদের MMF, মাইক্রোফেনোলেট মোফেটিল, জাস্ট মলিকিউলগুলোর নাম মনে রাখো, এজ করবো। যদি আগে MMF দিয়ে চালু করি তাহলে সাইক্লোফসফেট দেবো, যদি সাইক্লোফসফেট দিয়ে চালু করি তাহলে MMF দিয়ে আমরা শিফট করতে পারি যদি রেসপন্স না করি। আচ্ছা, লাস্টলি আমরা এই সমস্ত কিছুতেও কোনো রেসপন্স আসছে না, পেশেন্ট ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে, তাহলে একটা দুম কি আছে, আমরা রিমোটয়েড আর্থ্রাইটিস ইউজ করেছিলাম রিটুক্সিম্যাব, পুরো বি সেলকেই আমরা ড্যামেজ করে দেবো। সেক্ষেত্রে কি এখানে আমরা রিটুক্সিম্যাব ইউজ করতে পারি। আর একটা অ্যান্টিবডিজ আছে অ্যান্টিপিলিস মনোক্লোনাল অ্যান্টিবডি বেলিমুবাব, সেটাও আমরা ইউজ করতে পারি। জাস্ট মনে রাখো, নামগুলো মনে রাখো, বারবার বলছি কারণ প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তো এই হলো মোটামুটি ট্রিটমেন্টের ড্রাগগুলো। আচ্ছা, ফ্যামিলি কাউন্সিলিং ইম্পর্টেন্ট কেন? প্রেগনেন্সিতে এসএলই বাড়বে না কমবে? বাড়বে। রিমোটয়েড আর্থ্রাইটিস কম ছিল, প্রেগনেন্সি হলে রিমোটয়েড আর্থ্রাইটিস রেমিশনের দিকে যাচ্ছিল, এখানে বাড়বে। সেই কারণে পেশেন্টকে প্রেগনেন্ট হওয়ার আগে ভালো করে কাউন্সিল করে তাকে ড্রাগগুলো দরকার হলে মডিফাই করে তারপরে প্রেগনেন্ট হওয়ার পরামর্শ দিতে হবে। সেই কারণে ফ্যামিলি কাউন্সিলিং এখানে একটা ইম্পর্টেন্ট রোল রাখছে এসএলইর ক্ষেত্রে। ঠিক আছে, ইন্ডিকেশনস এগুলো জানার দরকার নেই তোমাদের লেভেলে। স্কিন, চামড়ার যদি অসুখ হয় তাহলে আমরা ডেফিনেটলি HCQতে বলেছি সবাইকে দেবো। তার সাথে আমরা টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিতে পারি, টপিক্যাল ক্যালসিনিউরিন ইনহিবিটর দিতে পারি। ক্যালসিনিউরিন ইনহিবিটর কি? ট্যাক্রোলিমাস, ইউজুয়ালি আমরা যেটা মলে ইউজ করি
টাক্রোলিমাস বা সিরোলিমাস এই সমস্ত টপিক্যাল ক্যালসিনিউরিন ইনহিবিটরসগুলো আমরা ইউজ করতে পারি। যদি তাতেও কাজ না হয় তাহলে সিস্টেমিক থেরাপি দিতে হবে, সেটা আগের মতোই। কি দিতে পারি? সাইক্লোফসফামাইড দিতে পারি, এমএমএফ দিতে পারি। যদি খুব বাজে রকম কন্ডিশনে মানে এরিথ্রোডার্মা বলে পুরো 90%-এর বেশি যদি স্কিন ইনভলভ হয় তখন আমাদেরকে সেটাও দিতে হতে পারে। লুপাস নেফ্রাইটিস একই রকম ভাবে মাইল্ড মডারেট সিভিয়ার, এগুলো তোমাদের লেভেলের নয়, জাস্ট একবার দেখে রাখতে পারো। অ্যান্ড লাস্টলি দ্য ট্রিটমেন্ট অফ নন রেনাল। রেনালের ক্ষেত্রে বললাম সাইক্লোফসফামাইড বা লুপাস এই এমএমএফ লাগবে। নন রেনালের ক্ষেত্রে আমরা এই চারটা কিছুটা ফলো করি, ঠিক আছে? তাহলে এইচসিকিউ দেখো পুরোটাই গ্রিন, মানে সমস্ত মাইল্ড মডারেট সিভিয়ার, প্রাইমারি রিফ্র্যাক্টরি, প্রাইমারি রিফ্র্যাক্টরি, প্রাইমারি রিফ্র্যাক্টরি, এই 3 ভাগে ভাগ করা হয়েছে মেইনলি। প্রথমত 3 ভাগে, তারপর আবার 2 ভাগে করি। এইচসিকিউ সবার ক্ষেত্রে আমরা 100% সবাইকে দেবো এইচসিকিউ, ঠিক আছে? এটা ব্যাকবোন থেরাপি সেই এর মতো। আচ্ছা, তারপরে গ্লুকোকর্টিকয়েড কিছু ক্ষেত্রে দিতে পারি, কিছু ক্ষেত্রে আইভি দিব, কিছু ক্ষেত্রে ওরাল দেবো, কিছু ক্ষেত্রে আইভি দেবো। মেথোট্রেক্সেট আমরা ইউজ করতে পারি, যদি আর্থ্রাইটিসের ফিচার্স থাকে আমরা এখানেও মেথোট্রেক্সেট ইউজ করতে পারি, ঠিক আছে? বেলিমুমাব এখানে আছে, ক্যালসিনিউরিন ইনহিবিটর এখানে আছে, এমএমএফ এবং সাইক্লোফসফামাইড এগুলো দেখো লাস্টের দিকে আছে। সিভিয়ার মডারেট রিফ্র্যাক্টরি বা সিভিয়ার ডিজিজে আমরা মাইক্লোফেনিডাম মফেটিল বা সাইক্লোফসফামাইড আমরা ইউজ করব। এন্ড লাস্টলি যদি কোনো কিছুতে কাজ না হয় তাহলে আরটিএক্স মানে রিটুক্সিমাব ইউজ করব, ঠিক আছে? চলো তাহলে এবার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। এই পেশেন্টটা কালকে আমি মোবাইলে ছবি চেয়েছি, সেই পেশেন্টটা এখন এ বিছানায় ছিল, বসেছিল, নামতে পারছিল না, এ পিছনে ইটের দেওয়াল আছে মানে কি দাঁড়িয়ে আছে, মানে মায়োপ্যাথি ইমপ্রুভড হয়েছে। মুখ দেখে বুঝতে পারছি এই মুখটা ফোলা ফোলা, মুখটা শুকিয়ে গেছে, তার মানে হার্ট ফেলিয়ার ইমপ্রুভ হয়েছে। চামড়াটা দেখো, এই মেয়েটা চিনতে পারছো? হ্যাঁ, যাক ভালো। তো এখানে যে র্যাশটা আছে খালি হাইপার পিগমেন্টেশন কিছুটা আছে, বাদ বাকি পুরোটা ইমপ্রুভ করেছে। সো দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার স্যাটিসফ্যাকশন, রাইট?